প্রিয় আলোচনা গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ নিশ্চয়ই আমাদের সবাইকে সহায়তা করবেন, এই দোয়াই সবসময় করি, এই দোয়াই সবসময় সবার জন্য। আলসামার্ট খুব ম্যাসিভ আকারে শুরু করেছিল। প্রত্যেকটা ক্যাম্পেইন অন টাইম ডেলিভারি দেওয়ার রেকর্ড আমাদের আছে। আমাদের কোনো ক্যাম্পেইনের কোনো ডেলিভারি বাকি ছিল না। জুন থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, তার আগে লকডাউন শুরু হয়েছিল। সো আমরা অনেক দিন সাফার করেছি। সেই জুন থেকে ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি হয়ে গেছে। দ্যাট মিনস আমরা প্রায় সবাই মিলে প্রায় 6 থেকে 7 মাস সাফার করেছি। তো আমি জানি আপনারা একটা নিউজের জন্য অপেক্ষা করেন, কবে থেকে আপনারা টাকা পাবেন এবং লকডাউন হলে কি হবে, এই ধরনের কিছু কমন প্রশ্ন আপনাদের আছে। আমি আপনাদের আগেও বলেছি, আল্লাহ রহমত করলে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমরা এটা যথাসাধ্য চেষ্টা করতেছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং দোয়া করেন। আমরা এটাও বলেছি আগামী 15 থেকে বা ম্যাক্সিমাম 20 তারিখ থেকে আমরা দেওয়া শুরু করব। দেওয়ার প্রসেস কী হবে সেটা নিয়েও অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। হ্যাঁ, হয়তো আমরা পাবলিশ করে দেব কোন দিন কবে কিভাবে যোগাযোগ করবে, কখন টাকা পাবে, অথবা সবাইকে SMS করে দেব ডে ওয়াইজ। হয়তো আমরা বেশ কিছু পয়েন্ট থেকে দেওয়া শুরু করব। একটা পয়েন্ট দিয়ে দিতে গেলে অনেক স্লো হয়ে যাবে, সো আমরা অনেকগুলো পয়েন্ট থেকে শুরু করব। আল্লাহ রহমত করলে সবই সম্ভব। ইম্পসিবল বলে পৃথিবীতে কিছু নাই। সমস্ত কিছু স্রষ্টা আল্লাহ, উনি ইচ্ছা করলে সবাইকে সহায়তা করতে পারেন। তো আমরাও প্রচণ্ড আশাবাদী এবং সেই পরিমাণ কনফিডেন্স আমাদের আছে যে আমরা সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। তো সরকারি কাজ অনেক সময় অনেক কিছুতে স্লো হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। সো অনেকগুলো প্রসেস স্লো হবে। যেমন আমি জানি যে আমাদের অ্যাসকো অ্যাকাউন্টের টাকা পেতে অনেক সময় লাগবে, এগুলো নিয়েও গভর্নমেন্ট চেষ্টা করতেছে। গভর্নমেন্টেরও কিছু কিছু জায়গায় হাত পা বাঁধা। কিছু কিছু ই কমার্সের জন্য অ্যাকচুয়ালি মেজর প্রবলেম হয়ে গেছে। কিছু ই কমার্সের জন্যই অ্যাকচুয়ালি আমাদের মতো কোম্পানিও সাফার করতেছে। সো গভর্নমেন্ট সেটা রিয়ালাইজ করে নেই তা না। হাতে গোনা কিছু কোম্পানির জন্য পুরো ই কমার্স সেক্টরটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক বেশি। সেটাকে রিভাইভ করানোর চেষ্টা গভর্নমেন্ট প্রতিনিয়ত করতেছে। তো আশা করি গভর্নমেন্টও পেরে যাবে। তো আমি যেটুকু বুঝি, হয়তো অনেকগুলো ই কমার্সের টাকা পাবলিক কখনোই পাবে না। আমাদের দেশে এই প্রবণতাটাকে ঠেকানোর জন্যই গভর্নমেন্ট এরকম ব্যবস্থা করেছে। কিছু কিছু ই কমার্সের হয়তো 10%, কোনো ই কমার্সের হয়তো 30% পাবে। তো আমি যেটুকু আমার সেন্সে বুঝি সেগুলো পেতেও বছর লাগবে বা আরও বেশি লাগবে। আর কোনো ই কমার্স তো 15-20 বছর তো দূরের কথা, হয়তো বাকি জীবনেই কোনো কাস্টমার কোনো টাকা পাবে না। তো অনেকে অনেক ধরনের বাজে কমেন্টস করেন, অনেকে অনেক ধরনের হতাশার কথা বলেন। আমি জানি প্রত্যেকেরই টাকার প্রবলেম আছে, তো সবারই দরকার কার নাই। কিন্তু আমি এটুকু বুঝি, একমাত্র আলেশা মাটি দেরি হলেও টাকা দেবে এবং দিতে চেষ্টাও করতেছিল। এবং আমাদের শুধুমাত্র 5th ক্যাম্পেইনের জুনের মাত্র 1/3 বাকি আছে। সো এটা অনেক বেশি না যেটা আমাদের মতো প্রতিষ্ঠানে দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু অনেক সময় আমি অনেক হতাশাগ্রস্ত হয়ে যাই। আমি একজন মানুষ, বয়স হয়ে আছে, পুরো সময় তারপরেও কাজ করি, দিনে যতক্ষণ সম্ভব কাজ করি। অতিরিক্ত স্ট্রেসে টেনশনে অনেক সময় ঠিকমতো ঘুমও হয় না, খাওয়া হয় না। কিন্তু আমি প্রতিনিয়ত হাজার হাজার মানুষের কথা চিন্তা করি। সো নিজের কথা ওইভাবে আমি চিন্তাই করি না, যে আমি চিন্তা করি যে হাজার হাজার মানুষকে সেভ কীভাবে করা যায় এবং কত তাড়াতাড়ি করা সম্ভব। কিন্তু কিছু কিছু জায়গায় হতাশা জন্মে যায় এইভাবে। আমার কাছে অনেক সময় মনে হয় অনেক ই কমার্স মনে হয় ইচ্ছে করেই নিজেরাই বোধহয় ভিতরে গেছে, এই স্ট্রেস সহ্য করতে না পেরে, এই প্রেশার সহ্য করতে না পেরে। আমরা অফিস খুলে দেব। খোলার পরবর্তী পরিস্থিতি কী হবে সেটাও আমি জানি, কিন্তু আমরা অফিস বন্ধ রাখবো না, অফিস খুলে দেব। তো কিন্তু কিছু জায়গায় আমাকে কিছু শক্ত কথা আপনাদেরকে বলতে হবে। আমি জানি আমার পরবর্তী কথাগুলো আপনাদের অনেকেরই পছন্দ হবে না, বাট এই ক্ষেত্রে আমার শক্ত হওয়া ছাড়া রাস্তা নাই। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও আবারও বলতেছি, আমি এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এই আশাটাই আমার কাছে যেন কোনো মানুষ করে না যে আমি কারো কাছে মাথা নত করব, তারপরে আমার যা হয় হবে। প্রয়োজনে আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু আমি ওই ধরনের কোনো অ্যাটিটিউড, ওই ধরনের কোনো পরিবেশ তৈরি করে
সো আমি দিতে পারবো না, আমার অনেক এমপ্লয়ি আছে, অনেক ধরনের প্রতিষ্ঠানে অনেক ধরনের এমপ্লয়ি, কিন্তু আমার এমপ্লয়ীদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। আমার এমপ্লয়ীদের মধ্যে অনেক মহিলাও আছেন, তো অনেক মেয়ে আছে যারা স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে জয়েন করেছিল। তাদের বাসায় যেয়ে যদি আপনাকে হুমকি ধমকি দেওয়া হয়, আপনার বউ বাচ্চাকে যদি হুমকি ধমকি দেওয়া হয়, আপনার হাজব্যান্ডের সামনে যদি আপনাকে হুমকি দেওয়া হয় একটা চাকরি বাবদ, তখন তারা কি করবে? চাকরি ছেড়ে দেবে। আমার অনেক লোকজন রিজাইন করতে চায়, কিন্তু তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি অনেকটা 2 মাস 3 মাস পর্যন্ত কেন হাত তোলা হবে? সে মানুষ, সে কয় টাকা বেতন পায় তার সংসারে। সরি, বোধহয় ইন্টারনেটে কিছু ডিস্টার্ব হচ্ছিল, তো তার জন্য ইন্টারাপ্ট হয়েছে। বাট আমার বললাম, আপনাদের কথাটা পছন্দ হোক অথবা না হোক, এবং এক্ষেত্রে আমি শক্ত থাকব। আমার একটা পিয়নের গায়ে হাত তোলা হয়, পিয়নের বাসায় যে পিয়নকে অ্যাটাক করা হয়। একটা পিয়ন কত টাকা বেতন পায়? সে কি কোনো কোম্পানির ডিসিশন মেকার, না সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে? তাহলে সেই পিয়নের কি দোষ? আমার অনেক অফিসারকে থ্রেট দেওয়া হয়, তাদের হুমকি দেওয়া হয়, তাদের বাসায় একসাথে গ্রুপ করে লোকজন যায়, তারা চাকরি করে পেটের তাগিদে, তাদেরকে ডিস্টার্ব করার কি আছে? আমি এই প্রতিষ্ঠানের মালিক, আমার কোনো পার্টনার নাই, আমার কখনো কোনো পার্টনার ছিল না। আমার এই প্রতিষ্ঠানে 100% ইনভেস্টমেন্ট আমার, 100% লায়াবিলিটিস আমার। আমি এই ব্যাপারটা কখনোই অ্যাকসেপ্ট করবো না। আমার কোনো এমপ্লয়িকে থ্রেট দেওয়া হোক, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হোক, তাদের বাসায় যে অ্যাকশন নেওয়া হোক, এই ধরনের কোনো কিছুই আমি টলারেন্স করবো না। আমি প্রয়োজনে আইনের আশ্রয়ে চলে যাব, কিন্তু আমি এই ধরনের কোনো অ্যাটিটিউড অ্যাকসেপ্ট করবো না। আপনাদের যদি সহ্য ক্ষমতা না থাকে, আমি সবসময় দয়া করি, আল্লাহ সহ্যকারীদের নিশ্চয়ই সহায়তা করেন। আপনারা ধৈর্য ধরলে সবাই এটা পাবেন। কিন্তু আমার কোনো এমপ্লয়িকে, আমার অনেক সিনিয়র অফিসার পর্যন্ত আছে যাদের বাসায় হুমকি দেওয়া হয়, বাসায় যাওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। কয়েকদিন আগে আমার কয়েকটা এমপ্লয়ি বাসায় এ ধরনের কাজ করেছে অনেকে। এ ধরনের কোনো কিছু আমি টলারেট করব না। তারপরে আপনারা যা করতে চান করেন, আমিও আমার মতো যা চিন্তা করার করব। আমি আপনাদেরকে বলেছি, এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ম্যাক্সিমাম টাকা পেয়ে যাবেন, বা পারলে পুরোটাই হয়তো দিয়ে দেব। আমরা 15 বা 20 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করব। কিন্তু আমি আর কোনো রকম এই ধরনের কোনো এক্সকিউজ অ্যাকসেপ্ট করব না। কোম্পানির 100% লাইবিলিটিস আমার। আমি নিজে লাইভে আসি, আমি নিজে কথা বলি। আমি প্রয়োজনে কিছু ইমার্জেন্সি নাম্বার আগামী 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ রাখার জন্য, সরাসরি আমার সাথে কথা বলার জন্য। কিন্তু আমার এমপ্লয়িরা যদি রিজাইন করে চলে যায়, এই সার্ভিস আমি একা কোনোভাবেই আপনাদেরকে দিতে পারবো না। আমি কারো টাকা দিতে পারবো না যদি আমার এমপ্লয়িরা না থাকে। আমার এমপ্লয়িরাই আমার স্ট্রেংথ, আপনারা আমার স্ট্রেংথ। আপনারা আমার পাশে থাকবেন, এমপ্লয়িরা আমার পাশে থাকবে, আমি সবার প্রবলেম সলভ করতে পারবো। কিন্তু আমার এমপ্লয়ীদেরকে যদি আপনারা ফোর্স করে ফেলেন, এইরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলেন, তাহলে কীভাবে আমি আপনাদেরকে সার্ভিস দেবো? টাকা হাতে আসলেও তো আমি সার্ভিস দিতে পারবো না, টাকা ব্যাংকে পড়ে থাকবে, আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমার এমপ্লয়ি লাগবে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে গেলে। এটা আপনাদের মাথায় রাখা লাগবে। আমার অনেক সিনিয়র অফিসারদেরকে অনেক ধরনের থ্রেট দেওয়া হয়, সেগুলো বন্ধ করতে হবে। আমার এমপ্লয়িরা চাকরি করে, তারা এটার মধ্যে অনার না, তাদের এই লাইবিলিটিস কিছু নাই, তারা চাকরিজীবী মানুষ প্রত্যেকেই। আপ টু এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে শুরু করে সবাই হচ্ছে আমার এখানে চাকরিজীবী। আমার এখানে অনার বলে অন্য কেউই নেই আমি ছাড়া। তো লাইবিলিটিস আমার। বকা দেন, গালি দেন, অনেক কিছুই আপনারা করেন, আমি অনেক ধরনের বাজে কমেন্ট দেখি, আমি কিছুই বলি না। ঠিক আছে, অনেকের সহ্য ক্ষমতা আল্লাহ সবাইকে একরকম দেয় নাই, কিন্তু তারপরে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এক্ষেত্রে এমপ্লয়ীদের দোষটা কোথায়? তারা চাকরি করে, এটা তাদের দোষ? একটা ম্যানেজমেন্টের ডিসিশনসের উপরে অনেক কিছু হয়। ভুল যদি করে থাকি আমি করেছি, অন্যায় যদি করে থাকি আমি করেছি। পরিস্থিতিটা এমন হয়েছে, সেটার জন্য আমি যদিও মনে করি না আমি একা দেই, আমি মনে করি এই কন্ট্রোভার্সি না হলে আলেশা মাঠে একদিনও ডিলে হইতো না। জুন থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, প্রবলেম হয়েছে, অনেক ধরনের প্রবলেম তৈরি করে দিয়েছে কিছু ই কমার্সের জন্য। তারপরে আমি এগুলো শুনি, ঠিক আছে, প্রত্যেকের সহ্য ক্ষমতা এক একজনের প্রয়োজন এক একজন বোঝে, হয়তো তার প্রয়োজনে তার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে, কিছু বলছে, সেটা আমাকে বলুক, আমার অসুবিধা নেই। আমার এমপ্লয়ীদেরকে বললে ডেফিনেটলি অসুবিধা আছে, কারণ তারা চাকরি করে, তাদের এখানের মধ্যে কোনো লাভ নেই, এক্সট্রা লাভ নেই। আপনাকে একদিন ঘুরে তার কী বেনিফিট? সে মাস গেলে বেতন পাবে, সে রেসপন্সিবিলিটি বাদ দিয়েও চলে যেতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। আমার মোস্ট অফ দ্য এমপ্লয়ি রেসপন্সিবল, তাদের ডিসিশন বা তাদের কাছে যে কথা আপনারা শোনেন, সেটা কোনো না কোনো ক্ষেত্রে আমার কাছ থেকে শুনে নিয়েই তারা সেটাকে সার্ভে করে, সেটাই আপনাদেরকে প্রেজেন্ট করে। সো ভুল হলে আমার হবে। আমার এমপ্লয়ীদেরকে এই ধরনের কোনো অ্যাটিটিউডের মধ্যে বিহেভিয়ার এমপ্লয়ীদের সাথে করেন না।
যেন আমাকে সব অবস্থানে না যেতে হয়। আমি আবারও বলতেছি, আমার কোনো স্টাফ, আমার কোনো এমপ্লয়ি তাদের অ্যাগেনস্টে কোনো রকম কোনো বাজে বিহেভ করলে, কোনো রকম কোনো রকম সার্ভিস দেওয়া সম্ভব না। এবং সেটার পরিস্থিতির জন্য, এরকম অদ্ভুত পরিস্থিতির জন্য আমি মানসিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত। তারপরে যা হয় হবে। তাদের সাথে ভালো বিহেভ করুন। তারা আপনার মতো একজনই মানুষ, তারা আপনাদের মতোই হয়তো কোনো না কোনো কিছু, তারা হয়তো চাকরি করতেছে তাদের জীবিকার তাগিদে, তাদের সংসার আছে, জীবিকার তাগিদে চাকরি করে। তো তাদের সাথে কোনো রকম বাজে বিহেভ করার কোনো কারণ নেই। তারা ডিসিশন মেকার না, তারা আপনাকে টাকা দেবে না, তাদের সেই সামর্থ্য নাই। সো এই ধরনের বিহেভিয়ার থেকে দূরে থাকুন। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্রচণ্ড সহায়তা করার চেষ্টা করতেছে। আপনারা দেখেন, ওনারা কিন্তু প্রতিদিন মিটিং করতেছে। আমি যতদূর জানি এই 22 তারিখের মধ্যেই গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্টে যাবে, জানুয়ারি 22 তারিখের মধ্যে কিছু কিছু ই কমার্সের যাদের এগেনস্টে ইনফ্যাক্ট ইভেনে আইনের আওতায় নিয়ে গেছে, তাদেরও অনেকের অ্যাকাউন্ট খুলে দেওয়ার চেষ্টা করতেছে। গভর্নমেন্ট আর কি করবে? বাকি প্রসেস গভর্নমেন্টের স্লো, আমি জানি সেই স্লো সিস্টেমটাই স্লো। এখানে আসলে খুব বেশি কিছু করণীয় নাই। কিন্তু সেখানে আলেশা মাঠের অবস্থান তো খুব ভালো। আলেশা মাঠ টাকা দিচ্ছিল, পরিস্থিতি খারাপ হয়, বন্ধ করতে বাধ্য করেন। আমি অফিস আবার খুলে দিতে চাচ্ছি, এবং সবসময় কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু না কিছু দিতাম। এবং আমি কেন 15-20 তারিখ পর্যন্ত ওয়েট করব? আমি যদি কালকে থেকে পারি, আমি কালকে থেকে কিছু কিছু দেই না, কিছু মানুষ পাক না। এই অ্যাটিচিউডটা কেন? আপনার পাশের বাসার মানুষ পেলে আপনার সমস্যা হয়ে যায়, আপনার বন্ধুবান্ধব পেলে আপনার সমস্যা, আপনি দেশি মানুষ পেয়ে গেলে সমস্যা হয়ে যায়। আরে বাবা, সে পাওয়া মানে আপনিও পাবেন। আপনি হয়তো 2 দিন পরে পাচ্ছেন, কিন্তু যখন আপনার পরিচিত একজন পায়, আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আপনারা তা করেন না। পরিচিত মানুষ পেলে তাহলে আমারটা কেন পাচ্ছি না আগে? সবসময় এই প্রায়োরিটি লাইনের আগে আমাকে দাঁড়াইতে হবে। এই অ্যাটিচিউডটাই তো প্রবলেম। কিউতে দাঁড়াতে সমস্যাটা কোথায়? এই মানসিকতা তৈরি করতে হবে। কিউতে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। আমরা বাস স্ট্যান্ডে গেলে কিউতে দাঁড়াইতে চাইতেছিলাম না, কে আগে লাফে আগে বাসে উঠবো, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বেশি থাকে। আপনি কিউতে দাঁড়ান না, আপনি সিরিয়াল মতো আপনি পাবেন, আপনারা সবাই পাবেন। আলিশা মার্টের ক্যাপাসিটি আছে, নেটওয়ার্ক হাই। আমার কাছে ক্যাশ থাকলে আমি এতক্ষণে ক্যাশ দিয়ে দিতাম, আমার কাছে ক্যাশ নাই, দিতে পারি নাই। কিন্তু তার মানে এই না যে আমাদের ক্যাপাসিটি নাই, আমাদের অ্যাবিলিটি নাই, আমাদের অ্যাসেট নাই। এর মানে কিন্তু এগুলো না। আমাদের হাই নেটওয়ার্ক, আমাদের হাই ক্রেডিট লাইন, কন্ট্রোভার্সির জন্য আমরা সাফার করতেছি, কন্ট্রোভার্সির জন্য আপনারা সাফার করতেছেন, আমরা সবাই সাফার করতেছি, এবং সেটাকে ওভারকাম করার রাস্তায় নিয়ে গেছি। ইনশাআল্লাহ 15 থেকে 20 তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া শুরু হবে। হয়তো তার আগে চেষ্টা করব, আগে পারলে আগেই দেব। হয়তো সেই রকম লার্জ স্কেলে দিতে পারবো না, কিন্তু সেইটুকু দেওয়ারও সুযোগ আমাদেরকে দেওয়া হোক। আমরা ইমিডিয়েটলি অফিস খুলে দিতে চাচ্ছি। আমাদের অফিসের পরিবেশটাকে সুস্থ রাখার চেষ্টা করুন, সবাইকে যত সার্ভ করতে পারি। একটা কল সেন্টারে মানুষকে থ্রেট দেওয়া হয়। একটা কল সেন্টারে চাকরি কয় টাকা বেতনের চাকরি, একটা পিয়নের কয় টাকা বেতনের চাকরি, তাদেরকে থ্রেট দেওয়া হয়। কাস্টমার কেয়ারে যারা থেকে প্রত্যেকের লাইফকে থ্রেট দেওয়া হয়। কেন? এই থ্রেটের মধ্যে কেন কেউ এই টাকা বেতনের চাকরি করবে? তাদের বেতনের কত টাকা বেতন পায়? আমার এক্সিকিউটিভ ডাইরেক্টরকে থ্রেট দেওয়া হয়, আমার অপারেশন হেডকে থ্রেট দেওয়া হয়, আমার সিএস টিমের হেডকে থ্রেট দেওয়া হয়, এ ধরনের ভ্যারাইটি ডিপার্টমেন্টের অপারেশন হেডদেরকে থ্রেট দেওয়া হয়। তারা প্রত্যেকে চাকরিজীবী। আপনাদেরকে আমি স্পষ্ট বলেছি, এই 100% লাইবিলিটিস আমার, এবং আমি ঋণ নিয়ে মারা যেতে চাই না। আমি ঋণ শোধ দেব। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে, সেই ক্ষমতা আমাকে দিয়েছে, সেই অ্যাবিলিটি আমাকে দিয়েছে, সেই অ্যাসেট আমার ছিল। সো আমরা দিতে পারবো। হয়তো 5 দিন এদিক, 5 দিন ওদিক, নাহলে আরও 2 মাস। আমি ধরেই নিলাম যে আপনি আরও 2 মাস লাগবে, কিন্তু আলেশা মাটি একমাত্র টাকা দেবে, সেটা 2 মাস পরে হলে আপনি পাচ্ছেন। অন্য কোনো ই কমার্সের সাথে কম্পেয়ার করে আমাদের সাথে লাভ নাই। কিন্তু আমি আপনাদেরকে বলেছি 15 থেকে 20 তারিখের মধ্যে থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে। এটা তো গত অনেকগুলো লাইভে আমি সেম কথাই বলেছি। একজন এখানে কমেন্টস করেছেন পুরান প্যাচাল। ভাই, পুরান প্যাচাল পুরনটাই তো আমি বলবো। আমি প্রথম থেকে তো একটা কথার মধ্যেই আছি। এখন নতুন প্যাচাল কি শুনতে চাইতেছেন? আমি বলবো যে না, আজকে পারতেছি না, আরও 6 মাস পরে দেবো, তাহলে আপনার জন্য নতুন প্যাচাল হবে? আমি কিন্তু মানুষ, আর মানুষ হলে আমি ইমোশনালও। ইমোশন ছাড়া মানুষ হয় না। আমারও সহ্য ক্ষমতা আছে। আমাকে ওই সহ্য ক্ষমতার বাইরে যে আমাকে ব্রেকডাউন করায় দিয়েন না, যে ব্রেকডাউনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে।
আমাকে থ্রেট দেওয়ার মামলা করো। তো মামলা করেন আপনি, মামলা করলে আমি জেলে গেলে আপনি টাকা পেয়ে যাবেন, হাজার হাজার মানুষের ক্ষতি করে দেবেন। দেশপ্রেম বলে কিছু থাকবে না কেন? আমারটা আমি ছেড়েই দেবো যদি আমি 5,000 মানুষকে, আমি আমার লাইফই স্যাক্রিফাইস করে দেবো যদি আমি 7,000 লোককে বাঁচাতে পারি। আপনার মানসিকতার মধ্যে ওইটা আপনার কেন যাবে না? যে আমার বন্ধু পাচ্ছে, আমার আরেকটা মানুষ, পরিচিত মানুষ পাইলে তাকেই কেটে দেয়, নাহলে আমারটা আমি পরেই পাইলাম, নাহলে ছেড়েই দিলাম। কিন্তু আমার ছেড়ে দেওয়াতে যদি 5,000 7,000 লোক সেভ হয়, তো সমস্যা কোথায়? এই মানসিকতা কেন থাকে না আমাদের? আমি অত্যন্ত দুঃখিত, এই ল্যাঙ্গুয়েজে এই স্টাইলে আমি কখনো কথা বলতে চাইনি, কিন্তু পরিস্থিতিগুলো এমনভাবে এমন তৈরি হয়ে যায় যে অনেক সময় পারি না। আমিও মানুষ। আপনারা কি চাইতেছেন? জেলে যাব? আমি কি মার্ডার করছি? আমার কয় বছরের সাজা হবে? 2 বছর, 3 বছর? তারপর আপনার এই অ্যাটিচিউডের, এই 2-5 জনের মানুষের অ্যাটিচিউডের জন্য হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত করে দেবেন আপনি। আমার কি হবে? আপনি মনে করতেছেন যে সব ই কমার্সের প্রতিষ্ঠানগুলোকে আইনে আওতায় তাদেরকে কত বছর রাখতে পারবে? এটা সর্বোচ্চ সাজা কত দূর? কিন্তু আপনাদের কি প্রবলেম সলভ হয়েছে? একজন মানুষও টাকা পাইতেছে? আলেশামাটের অ্যাবিলিটি আছে, দেরি হলেও আলেশামার টাকা দিতে পারবে, প্রত্যেকের টাকা দিতে পারবে। এই টাকার ডাবল না, এই টাকার 4 গুণ দেওয়ার ক্যাপাসিটি আলেশামাটের আছে। আমার কাছে ক্যাশ নাই, আমি আপনাদের সেটার জন্য আমি সরি বলছি, আমার কাছে ক্যাশ নাই। আমাদের এনাফ ক্যাশের রাস্তা ছিল, ক্রেডিট লাইন ছিল, কন্ট্রোভার্সির জন্য সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেটাকে ওভারকাম করতে সময় লাগে। একটা কন্ট্রোভার্সি তৈরি হলে সেখান থেকে আলেশার নাম শুনলে ব্যাঙ্কগুলো পর্যন্ত সাপোর্ট দেয়নি, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে দিতে দেয়নি। আপনাদেরকে সেই ব্যাপারগুলো বুঝতে হবে যে একটা কন্ট্রোভার্সিতে আমাদের সময় নষ্ট হয়েছে। আমাদের ইন্টেনশন ওয়াজ গুড, ইন্টেনশন সবসময় আমাদের ভালো। প্রত্যেকটা কাস্টমারকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ প্রত্যেকের টাকা আমরা দেব। আমি আপনাদেরকে বারবার বলেছি, আমি ঋণগ্রস্ত অবস্থায় যেতে চাই না। আমি টাকার জন্য ব্যবসায়ী আসিনি। আমার একটা সন্তান, আল্লাহ যা দিয়েছিল মধ্যে নানাব ছিল। আমি এই দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছিলাম, এখনও করতেছি, ভবিষ্যতে আমি করব। কজ আমি বাই হার্ট 100% বাংলাদেশি। আমার সমস্ত কিছু বাংলাদেশ ভিত্তিক, এর বাইরে কিছুই নেই। আমার যদি বাজে কোনো ইন্টেনশন থাকতো, আমি বহু আগে খুব ভালো মতো চলতে পারতাম, আপনারা কিছুই করতে পারতেন না। আমি প্রতি শনিবার আপনাদের সাথে ফেসবুকে অ্যাটেন্ড করি। কেন করি? আস্থার জায়গাটা যেন ঠিক থাকে। দেরি হয়েছে সেটার জন্য সরি, এবং সেটা তো আপনাদের কাছে আমি প্রথম থেকেই সেই দায়িত্ব নিয়েই কথা বলেছি। সেটার জন্য আমরা অত্যন্ত পরিমাণ দুঃখিত। আমি বরাবর বলেছি যে আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রবলেমগুলো থেকে বের করা, এই লায়াবিলিটিস ঋণ থেকে মুক্ত হওয়া। এই আলেশামাটের ঋণের জন্য আমার বাকি সবগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো আলেশামাটের ঋণটাকে শোধ দেওয়া আমার জন্য ফরজ, এটা আমার জন্য মাস্ট, এটা আমাকে করতেই হবে। নাহলে অন্যান্য কোম্পানির হাজার হাজার এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে, অন্য প্রতিষ্ঠানগুলো উইক হয়ে যেতেছে। এখানে লায়াবিলিটিস কত টাকা, তার থেকে অনেক গুণ বেশি আমার ক্ষতি হয়ে যেতেছে। অনেক মানুষের লাইফ এটার উপর ডিপেন্ডেন্ট, এই গ্রুপটার উপরে অনেকগুলো মানুষের জীবিকা। আপনাদেরকে বুঝতে হবে, সহ্য করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নাই। আমি বরাবর বলি, আল্লাহ সহ্যকারীদের সহায়তা করেন। আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে সব প্রবলেম সলভ হবে। এবং আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেছে, আর আছে কয়দিন? হয় 7 দিন, নাহলে 15 দিন, এর উপরে কিন্তু না। আমরা বলেছি 20 তারিখ থেকে দেবো, তার মানে 10-11 দিন ম্যাক্সিমাম। এমন হইতে পারে আমরা কালকে থেকে হয়তো পরশু থেকে দেওয়া শুরু করব, হয়তো লার্জ স্কেলে দেবো না, 5 দিন 7 দিন পরে থেকে লার্জ স্কেলে দেবো, বা 20 তারিখ থেকে লার্জ স্কেলে দেবো। আমরা দেবো তো, কথা তো চেঞ্জ হয়নি কিছু। তো কথা চেঞ্জ যদি না হয়ে থাকে, আপনি লিখতেছেন পুরন পাঁচ, আর ভাবলাম নতুন কি বলবো আপনাকে, 2 বছর পরে দেবো বা দিতে পারবো না? কথা তো প্রথম থেকে যেটা বলতেছি এখনও তাই বলতেছি, একই কথাতে সমস্যাটা কোথায়? নতুন কি শুনতে চাইতেছেন? সেটাই আমি মাঝে মাঝে বুঝি না, নতুন কথা কি শুনতে চান আপনি? নতুন কথা কি বলবো? 6 মাস পরে দেবো না দেবো না, কোনটা বলবো? আমরা এই মাস থেকে টাকা দেবো, আগামী 10-11 দিনের মধ্যে থেকেই টাকা দেওয়া শুরু হবে, প্রত্যেকে আলেশামাটের টাকা পাবে।
প্রত্যেকে SMS অথবা আমরা যেরকম ডেলিভারি লিস্ট ছাপাই দিতাম সেরকম ডেলিভারি লিস্ট আমরা পাবলিশ করে দেব। গ্রুপ হয়, মানববন্ধন করবে, তো মানববন্ধন করেন। মানববন্ধনে গভর্নমেন্ট আপনাকে যদি টাকা দেয় তাহলে গভর্নমেন্টের থেকে টাকা নেন, তাহলে আর আমার সাথে কথা বলার কিছু নাই। আপনারা বিশ্বাস করেন গভর্নমেন্ট আপনাদেরকে টাকা দিয়ে দেবে বা অন্য মানুষ টাকা দিয়ে দেবে? আমাকে দিতে হবে, আমার লাইবিলিটিস, ঋণ আমাকে দিতে হবে, সেটা যেভাবেই হোক আমাকেই দিতে হবে। অন্য কেউই আপনাকে এই ঋণ থেকে মুক্ত করবে না যদি আমি না করি। আমার ঋণ আমাকে 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 সলভ করতে হবে, আমার ঋণ আমাকেই দিতে হবে। সেটা দেওয়ার ব্যাপারে সহায়তা পর্যন্ত আমি ঠিকমতো পাই না, তারপর আপনাদেরকে বলেছি আমার ঋণ আমি শোধ দেব। ঋণগ্রস্ত অবস্থায় আমি যেতে চাই না, 1 টাকা ঋণ রেখে আমি মারা যেতে চাই না। সেই সুযোগটা আমাকে দিতে হবে। আমি দিতে চাইতেছি, আমার দেওয়ার সুযোগটা পাওয়ার যোগ্যতা আমার আছে। আমাকে সেই সুযোগ দিতে হবে যেন আমি সমস্ত ঋণ মুক্ত হইতে পারি। কিন্তু পরিস্থিতি এমন পরিস্থিতি বানিয়ে ফেলে, মানববন্ধন করবে, মামলার থ্রেট দেয়। তো মামলা করেন, মামলা করলে কি হবে? আমি তো বললামই, মামলা করলে আমার 2 বছর 3 বছর সাজা হবে। আমার একজন মানুষের 3 বছরের সাজার জন্য আপনি 7,000 মানুষের ক্ষতিগ্রস্ত করবেন। 7,000 মানুষের লাইফ বেশি ইম্পর্টেন্ট নাকি আমার 3 বছরের সাজা ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? আপনারা ডিসিশন নেন। আপনি বলেন মানববন্ধন করবেন। কন্ট্রোভার্সি থেকে গভর্নমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করতেছে যেন মিডিয়া হাইপটা না ওঠে, কন্ট্রোভার্সি না, সুস্থ একটা পরিবেশ যেন ই কমার্সে চলে আসে। আপনি বলতেছেন মানববন্ধন করবেন, 300-400 লোক নিয়ে গ্রুপ বানাইতেছেন। সেই অ্যাডমিন আমাকে বলে তারটা দিলে উনি গ্রুপ ভেঙে দেবে। কি বুদ্ধি! আমি বলেছি এই ধরনের কোনো প্রায়োরিটি কাউকে আমি দেব না। আপনারাও সেই ধরনের গ্রুপে জয়েন করেন, তো মানববন্ধন করেন। আমাকে আমার এমপ্লয়ি এসে বল, স্যার একে তাড়াতাড়ি একটু হ্যান্ডেল না করলে মানববন্ধন কর। আমি একজনকে কেন হ্যান্ডেল করতে যাব? বাকিরা মানুষ না? তাকে দিলে আমাকে বাকিদেরও দিতে হবে। আমার কাছে প্রত্যেকটা মানুষ সমান, আমার প্রত্যেকটা কাস্টমার সমান। কোনো কাস্টমার আলাদা কোনো প্রায়োরিটি পাবে না, সে যত প্রভাবশালী হোক, যত বড় গ্রুপই লিড দিক। আমি আপনাদেরকে আবার স্পষ্টভাবে বলতেছি, আমি এমন একজন মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে আমি মাথা নত করবো না। আপনি 10,000 লোকের গ্রুপ বানান, আই ডোন্ট কেয়ার। আপনি মানববন্ধন করতে চান মানববন্ধন করেন, মামলা করতে চান করেন। আমি মাথা নত করার মানুষ না। আমার জন্য প্রত্যেকটা কাস্টমার সমান। একটা রিক্সাওয়ালা যদি আমার কাস্টমার হয়ে থাকে আর একজন সচিবও যদি কাস্টমার হয়ে থাকে, দুইজনই আমার কাছে কাস্টমার। আমার কাছে 2 কাস্টমারের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। 2 কাস্টমারের মধ্যে আমি কোনো পার্থক্য করব না। দুজনেই আলেশামাটকে বিশ্বাস করে টাকা দিয়েছে, আলেশামাট দুজনের টাকাই শোধ দেবে। সো এই ধরনের কোনো প্রায়োরিটি খোঁজার চেষ্টা করবেন না যে আমি গ্রুপ লিডার হয়ে গেছি, আমি অমুক, আমি তমুক। না, আমার জন্য প্রত্যেকেই কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার আমার জন্য সমান। প্রত্যেকের ঋণ দেওয়ার দায়িত্ব আমার, আমি প্রত্যেকের ঋণ শোধ দেব। যাই হোক, আমি আসলে অনেক সময় হতাশায় হয়তো অনেক স্ট্রং কথা বলি, কিন্তু আমার আসলে খুব হাত পা বাঁধা হয়ে যায় এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের বিহেভিয়ারের জন্য। যখন শুনি আমার পিয়নের গায়ে হাত দেওয়া, তখন মাথা ঠিক থাকে না। একটা পিয়ন 12,000 নয় 13,000 নাহলে 15,000 টাকাই বেতন পায়। ও কি ডিসিশন মেকার? ও আপনাকে টাকা দেবে, তো ওর গায়ে কেন হাত তুলবেন? একটা পিয়ন কি কাজ করে অফিসে? নয় কয়টা কাগজ এনে দেয় আমাকে, নাহলে চা দেয়, কফি দেয়, অফিস ক্লিন করে। ও কি কাস্টমার সার্ভিসের লোক? অফিস এমপ্লয়ীদের হয়তো সার্ভিস দেয়, চা দিতে 200 লোক 500 লোকের চা দিতে গেলেই তো 2-4টা পিয়ন খাবার দিতে পারে না। আপনার সেই লোকের সাথে বিহেভিয়ার যদি এই হয়, তাদের প্রতি সমর্মিত থাকা উচিত। একটা ছেলে 300-400 এমপ্লয়িকে সার্ভ করতেছে, 3-4টা ছেলে মিলে, সেই ছেলে যদি আপনি গায়ে হাত দেন, কোথায় পড়াশোনা করে আসে এই লোকগুলা? এরা কি শিক্ষিত? পিয়নের কাছে আপনি চা চাবেন, ওর গায়ে হাত দিবেন কেন? মানে এটা কোন ধরনের দেশ বিহেভিয়ারের মধ্যে আমরা পড়ি? এইটুকু অ্যাটিটিউড কেন আমরা করতে পারি না? একটা দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করব, একটা পিয়নের সাথে খারাপ ব্যবহার করব। এরা খুব কষ্টে থাকা মানুষ। প্রচণ্ড জীবিকার তাগিদ না থাকলে কেন সেই অতটা অল্প টাকায় ম্যাচে থাকে? তার ম্যাচে যায় ঘুম হারাম করে দেবে মানুষজন। কেন? ও কি দোষ করছে?
সিনিয়র অফিসারদের ক্ষেত্রে সেম অবস্থা হয়ে গেছে। অপারেশন হেড, কাস্টমার কেয়ার হেড, ইভেন এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্রত্যেকেই থ্রেড দিয়ে বসে থাকে। কেন? আমি আপনাদেরকে বলি নাই এটা 100% বাংলাদেশি কোম্পানি, এটা 100% অনারশিপ আমার, 100% রেসপন্সিবিলিটি আমার, 100% লাইবিলিটিস আমার। তাদেরকে থ্রেড দিয়ে কী হবে? তারা কি করবে? সে তার বেতনের টাকা আপনাকে দিয়ে দেবে? ও নিজেই তো ঠিক মতো বেতন পায়নি। তো তাদেরকে দোষারোপ করবেন কেন? দোষারোপ করলে আমাকে করেন। এখানে তো আমি লাইভে আসি, আপনারা তো রেসপন্স করেনি। আমি তো দেখি কি ধরনের কমেন্টস আসে, আমি তো অনেক সময় সেগুলো নিয়ে কিছু বলি না। তা আপনারা কমেন্টস দেখেন, হাতে গোনা কিছু মানুষ সমস্ত কিছু নষ্ট করে দেয়। ম্যাক্সিমাম আলেশা মার্টের কাস্টমার, 95% কাস্টমার আলেশা মার্টের ভালো। তাদের সেই বিশ্বাস আছে, সেই বিশ্বাস নিয়ে তারা কিন্তু আলেশা মার্টে আসছে। তাদের বিশ্বাস আছে আলেশা মার্টের টাকা তারা পাবে, তারা এখনও বিশ্বাস করে। তাদের বিশ্বাসের এক চুল আপনারা নাড়াতে পারেন না এত কমেন্টস, এত গ্রুপ করে। আমার 95% কাস্টমার বিশ্বাস করে আলেশা মার্টের টাকা দেরিতে হলেও পাবে। তাদের সেই কনফিডেন্স আছে। ইনফ্যাক্ট আমি 2-1 কাস্টমারের সাথে কথা বলছি, বলে স্যার আমার কোনো টেনশন নেই, আমি ঘুমাইতে পারতেছি, আমার কোনো সমস্যা নেই, আমি জানি স্যার আপনার কাছে টাকা আসলে আপনি দিয়ে দিবেন। তো তারা কাস্টমার না, আমার 95% কাস্টমার। তারা এই পরিমাণ কনফিডেন্স নিয়েই বাসায় থাকতে পারে, এই পরিমাণ কনফিডেন্স নিয়েই তারা ঘুরতে পারে যে আলেশা মার্টের টাকা আজকে হোক কালকে হোক পাবে। সেখানে আমি জানুয়ারি থেকে দেবো বলা শুরু করছি, 8-10 দিনের মধ্যে থেকে দেওয়া শুরু হবে। আর এখানে আমাকে বলা হয় অনেক ছেলেপেলে নিয়ে একটা গ্রুপ হয়েছে মানববন্ধন করবে। তো করেন মানববন্ধন, আমাকে এই থ্রেড দিয়ে লাভ নাই। মানববন্ধন গ্রুপ লিডার হয়ে নিয়ে গ্রুপ লিডারকে আমাকে আলাদা সুবিধা দিতে, আমি দেব না আপনাদেরকে এই সুবিধা। আমাকে বলা হয়েছে 11 তারিখে মানববন্ধন করো। আমি সেই অ্যাডমিনকে, গ্রুপ অ্যাডমিনকে স্পষ্টভাবে বলতেছি আপনি মানববন্ধন করেন, আপনাকে আমি আলাদা কোনো সুবিধা দেব না। আপনি আমার জন্য অন্য কাস্টমারের মতো, আপনার সিরিয়াল মতোই আপনি পাবেন। আপনি যদি মনে করেন আপনি গ্রুপ বানাইছেন, আপনি অ্যাডমিন হয়েছেন, সো আপনি আমার কাছ থেকে প্রায়োরিটি পাবেন, ইউ আর ভেরি মাচ রং। আপনি ভুল ই কমার্সের সাথে, ভুল মানুষের সাথে তর্ক যাচ্ছেন। আপনাকে আমি 1 টাকারও সুবিধা দেব না। আপনি মানববন্ধন করেন, আমি সেটা ঠেকানোর জন্য কোনো রকম কম্প্রোমাইজ, কোনো রকম নেগোসিয়েশন করব না। আপনারা যা পারার করেন। এই ধরনের গ্রুপ, এই ধরনের প্রভাবশালী গ্রুপ, অমুক সংগঠন, তমুক সংগঠন, অমুক রেফারেন্স, তমুক রেফারেন্স, আপনারা যা ইচ্ছা করেন আমার কোনো সে নাই। আমার জন্য প্রত্যেকটা কাস্টমার সমান, আমি প্রত্যেকের টাকা দেব, এটা আমার ঋণ। এই ঋণ আমার, এবং এই ঋণ আমাকেই শোধ দিতে হবে, এবং আমি একা আল্লাহ ছাড়া কারোর কাছে কৈফিয়ত দেব না। তাতে আপনারা যদি মনে করেন হ্যাঁ মানববন্ধন করে মামলা করে আপনারা পেয়ে যাবেন, গো অ্যাহেড। আমি সেই সব মানুষকে বলতেছি যারা এই ধরনের চিন্তাভাবনা করতেছেন, আপনারা করেন, মামলাও করেন, মানববন্ধনও করেন, আপনাদের যা করার করেন। আমি মাথা নিচু করার মানুষ না, আমি মাথা নিচু করব না। বয়স হয়ে গেছে, কতদিন বাঁচব? তো আমাকে এই ধরনের কোনো ভয় দেখায় লাভ নেই। আমার কথা একটাই, আমি আলেশা মার্টে ঋণ 100% ক্লিন করব। হয়তো 5 দিন এদিক, 10 দিন এদিক ওদিক হইতেই পারে, রাষ্ট্রের ব্যাপার, অনেক ধরনের ইস্যুস থাকে, বাট ঋণ আমরা শোধ দেব। আমাদের দেওয়ার অ্যাবিলিটি আছে, আমরা ঋণ শোধ দেবো, এটার মধ্যে কোনো ভুল নাই। এবং আগামী 8-10 দিনের মধ্যে থেকে টাকা দেওয়া শুরু হবে। ডিসেম্বর হার্ড টাইম গেছে, এখন সব কিছু ওপেন হয়েছে, আস্তে আস্তে প্রত্যেকটা প্রবলেমই সলভ হওয়া শুরু হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের সবাইকে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।